আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা জানব প্রতিদিনের চেনা মাইক্রোওয়েভের ভেতর লুকিয়ে থাকা দারুণ কিছু কোয়ান্টাম ফিজিক্স আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোপন ইতিহাস সম্পর্কে। রোজকার সাধারণ একটা যন্ত্র মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। একবার ভেবে দেখেছি কি, ওই কাচের দরজার ওপাশে আলো জ্বলা বাক্সটার ভেতর আসলে কি ঘটছে? এই একটা মাত্র প্রশ্ন করলেই কিন্তু রান্নাঘর থেকে সোজা কোয়ান্টাম জগতে আমাদের এক দারুণ জার্নি শুরু হয়ে যায়। প্রথমেই একটা খুব প্রচলিত ভুল ধারণা বা মিথ ভেঙে দেওয়া দরকার। অনেকেই মনে করেন মাইক্রোওয়েভ নাকি জলের অণুর একদম নির্দিষ্ট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কেই কাজ করে, মানে ব্যাপারটা যেন অনেকটা নির্দিষ্ট সুরে বাঁধা কোনো বাদ্যযন্ত্রের মতো। কিন্তু বাস্তবটা একদমই আলাদা। জলের অণুর আসল ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি থাকে ইনফ্রারেড রেঞ্জে, যা প্রায় 10-8 টেরাহার্টজ। অথচ মাইক্রোওয়েভ ব্যবহার করে মাত্র 2.45 গিগাহার্টজ কম্পাঙ্ক, অর্থাৎ আসল ফ্রিকোয়েন্সির চেয়ে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি প্রায় 1000 গুণ ধীর। ভাবা যায়? তাহলে কাজটা হয় কিভাবে? আসলে এখানে ডাইইলেকট্রিক হিটিং নামের একটা দারুণ পদ্ধতি কাজ করে। জলের অণুর একদিকটা একটু পজিটিভ আর অন্য দিকটা একটু নেগেটিভ থাকে, আর এই কারণে তীব্র বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে এরা অনবরত ঘুরতে বাধ্য হয়। এই পরিবর্তনশীল বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে তাল মেলাতে গিয়ে জলের অণুগুলো 1 সেকেন্ডে কোটি বার নিজেদের দিক পাল্টানোর চেষ্টা করে। অণুগুলোর মধ্যে এই যে জোরদার ধাক্কাধাক্কি আর ঘর্ষণ, সেটাই কিন্তু খাবারটাকে গরম করে তোলে। অণুগুলোর এই জোটবদ্ধ নড়াচড়া ডিবাইপিক নামের একটা চরম শোষণক্ষম অবস্থা তৈরি করে, যার ফলে এই বিপুল তাপ উৎপন্ন হয়। তরল জল কিভাবে গরম হয় সেটা তো বুঝলাম, কিন্তু ফ্রোজেন খাবার বা বরফের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায়? এই বিষয়টা কিন্তু বেশ কৌতূহল জাগায়। বরফ কেন মাইক্রোওয়েভে চট করে গরম হতে চায় না? এর কারণটা খুব সোজা। বরফের মধ্যে জলের অণুগুলো একটা কঠিন ল্যাটিস বা শক্ত কাঠামোর ভেতর আটকে থাকে। তরল জলের মতো স্বাধীনভাবে ঘোরার কোনো ক্ষমতাই তাদের থাকে না। যেহেতু এরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে তাল মিলিয়ে ঘুরতে পারে না, তাই বরফের মাইক্রোওয়েভ এনার্জি টেনে নেওয়ার ক্ষমতাও একদম তলানিতে গিয়ে ঠেকে। এখান থেকেই আরেকটা অদ্ভুত মজার ব্যাপার সামনে আসে। আমরা সবাই জানি যে কঠিন ধাতু মাইক্রোওয়েভকে নিরাপদে প্রতিফলিত করে, কিন্তু ওই যে পুরনো দিনের সোনালি পাড় দেওয়া সুন্দর চীনে মাটির কাপ, সেটা মাইক্রোওয়েভে ঢোকালেই কিন্তু ভেতরে আস্ত একটা ছোটোখাটো বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। এমনটা কেন হয় তার পেছনার ফিজিক্সটা সত্যিই দারুণ। ওই পাতলা সোনার প্রলেপটা নিজস্ব কোনো থার্মাল মাস বা তাপ ধারণ ক্ষমতা নেই। তার উপর চীনেমাটি আবার তাপ অপরিবাহী, ফলে তৈরি হওয়া বিপুল তাপ কোথাও বেরোতে না পেরে ভেতরেই আটকে থাকে। আর কাঁটা চামচের মতো তীক্ষ্ণ অংশে তো বিদ্যুৎ ক্ষেত্র আরও ঘনীভূত হয়ে যায়, যার ফলে ওই ভয়ঙ্কর স্পার্ক বা আলোর ঝলকানি দেখা যায়। এবার যদি একটু বড় পরিসরে দেখি, মাইক্রোওয়েভ ওভেনের নির্দিষ্ট মাপের জন্য এর ভেতরে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গের নোড বা শীতল জায়গাগুলোতে কোনো তাপই পৌঁছায় না, উল্টো দিকে অ্যান্টিনোডগুলোতে থাকে সর্বোচ্চ তাপ। ঠিক এই কারণেই কিন্তু ওভেনের ভেতরে ঘোরে এমন একটা টার্ন টেবল দেওয়া থাকে, যাতে খাবারের সব জায়গায় সমানভাবে তাপ পৌঁছতে পারে। মজার ব্যাপারটা হলো, কাঁচা পাপড় দিয়ে বাড়িতেই কিন্তু একটা অসাধারণ ফিজিক্স এক্সপেরিমেন্ট করে ফেলা যায়। টার্ন টেবিলটা সরিয়ে একটা সমতল কার্ডবোর্ডের ওপর পাপড় রেখে ওভেন চালালে দেখা যাবে পাপড়ের নির্দিষ্ট কিছু জায়গাতেই শুধু বেশি সেঁকা পড়েছে। এই দাগগুলো থেকেই ভেতরের ওই গরম অ্যান্টিনোড আর ঠান্ডা নোডগুলোর একদম সঠিক অবস্থান ম্যাপ করে ফেলা সম্ভব। ওভেনের পেছনের ডেটা প্লেটেই লেখা থাকে যন্ত্রটির ফ্রিকোয়েন্সি, যা সাধারণত 2450 মেগাহার্টজ। পাপড়ের গায়ে তৈরি হওয়া ওই শেখা দাগগুলোর মাঝের দূরত্ব মেপে এই ফ্রিকোয়েন্সির ওপর ভিত্তি করে একটা দারুণ ক্যালকুলেশন করে ফেলা যায়। যদিও এক ঘরোয়া পাম্পের হিসেব থেকে আলোর গতির যে মানটা বেরোয় সেটা আসল মানের চেয়ে বেশ কিছুটা ভুল, তবুও এটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে আমাদের ঘরের একদম সাধারণ যন্ত্রপাতিগুলো কত গভীর আর মৌলিক পদার্থবিদ্যার নিয়ম মেনে কাজ করে চলেছে। এতক্ষণ তো ফিজিক্সের কথা হলো, এবার সময় এসেছে এই অজানা রহস্যের শেষ আবরণটা সরিয়ে ফেলার। চলুন দেখি কোন ঐতিহাসিক ইঞ্জিন বা হার্ডওয়্যার আসলেই এই অদৃশ্য অথচ শক্তিশালী তরঙ্গ তৈরি করছে। এই যন্ত্রটার একেবারে প্রাণ কেন্দ্রে রয়েছে ক্যাভিটি ম্যাগনেট্রন। এটা হলো তামার তৈরি একটা শক্তিশালী ভ্যাকিউম কিউব, যা অনেকটা বাঁশির মতো কাজ করে। বাঁশিতে ফুঁ দিলে যেমন শব্দ তৈরি হয়, ঠিক তেমনি এখানে চৌম্বক ক্ষেত্র আর ইলেকট্রনের স্রোতের এক অদ্ভুত মেলবন্ধনে তৈরি হয় এই বিপুল শক্তির মাইক্রোওয়েভ। ইতিহাস ঘাটলে একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে।
আমাদের আজকের এই আধুনিক রান্নাঘরের যন্ত্রটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গোপন আর যুগান্তকারী সামরিক গবেষণারই একটা ফসল। 1921 সাল থেকে শুরু করে 1941 পর্যন্ত এর বিবর্তন আর সামরিক প্রয়োগের ইতিহাস সত্যিই রোমাঞ্চকর। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো একটা ছোট বইয়ের আকারে তামার যন্ত্র কিভাবে হঠাৎ করে এত শক্তিশালী মাইক্রোওয়েভ তৈরি করে ফেলল। 1940 সালে বার্মিংহাম ইউনিভার্সিটির 2 গবেষক জন র্যান্ডল আর হ্যারি বুট প্রথমবারের মতো এই অসাধ্য সাধন করেছিলেন। এই প্রযুক্তিকে ছোট আকারের করে আনার ফলে একটা যুগান্তকারী সুবিধা হল মিত্রবাহিনী বা অ্যালাইড ফোর্সেস তাদের ছোট ছোট যুদ্ধবিমানেও এই শক্তিশালী রাডার বসাতে পারল। এর ফলে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন বা ইউ বোটের সামান্য পেরিস্কোপ পর্যন্ত সহজেই ধরা পড়ে যেত। সত্যি বলতে এই একটা প্রযুক্তিগত সুবিধাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল পুরোপুরি বদলে দিয়েছিল। প্রযুক্তিগত এই অসাধারণ আবিষ্কারটি 1940 সালের বিখ্যাত টিজার্ড মিশনের মাধ্যমে অত্যন্ত গোপনে আমেরিকায় নিয়ে আসা হয়। এর তাক লাগানোর শক্তি আর ক্ষমতা দেখে মার্কিন বিজ্ঞানীরাও সে সময়ে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। ম্যাগনেট্রনের আসল ঐতিহাসিক গুরুত্বটা ঠিক এখানেই। এটা এমন একটা আবিষ্কার যা আমাদের কফি গরম করার বহু আগে একটা বিশ্বযুদ্ধে জয়লাভ করতে বিশাল ভূমিকা রেখেছিল। ঐতিহাসিক জেমস ফিনি ব্যাক্সটার থার্ডের ভাষায় এটি ছিল আমেরিকার তীরে এসে পৌঁছানো সর্বকালের সবচেয়ে মূল্যবান বস্তু। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আজকের দিনে কোটি কোটি বাড়ি আর শিল্প কারখানায় এই প্রযুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সাধারণ খাবার গরম করা থেকে শুরু করে ঐতিহ্যবাহী জাপানি কাঠের শিল্প, ম্যাগে ওয়াপ্পা শুকানোর কাজে সব জায়গায় ডাইইলেকট্রিক হিটিংয়ের ব্যবহার আজ অপরিহার্য। আজকের এই আলোচনা শেষ করার আগে একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়, একটা সাধারণ মাইক্রোওয়েভের পেছনে যদি এমন জটিল কোয়ান্টাম মেকানিক্স আর বিশ্বযুদ্ধের এত গভীর ইতিহাস লুকিয়ে থাকতে পারে, তাহলে আমাদের চারপাশের অন্য সাধারণ যন্ত্রপাতিগুলোর ভেতরে না জানি আরও তত অজানা ইতিহাস আর বিজ্ঞান এমন নিঃশব্দে কাজ করে চলেছে। সত্যি রোমাঞ্চকর, তাই না?